হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের ক্লাসে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে আগে একবার আমরা ক্লাস নিয়েছিলাম। আমরা আজকের ক্লাসে আবারও অ্যাকাউন্টিং এর উপরে ডিসকাশন করব। তো আমি পাশাপাশি দুইটা বই রাখছি আমাদের অ্যাকাউন্টিং সম্পর্কে, কিন্তু প্রথম ধারণাটা আসে ক্লাস 8 এর পর। ক্লাস 9 এ গিয়ে যারা কমার্সে যায় তাদের সাথে ক্লাস 9-10 এর যে অ্যাকাউন্টিং বই, সেখানে কিন্তু অ্যাকাউন্টিং এর সাথে ইন্ট্রোডাকশনটা ঘটে। তো অ্যাকাউন্টিং এর সাথে আপনাদের কানেক্ট করার জন্য মূলত আমি এই ক্লাসটা অ্যাকাউন্টিং এর পরেই নেব। সেই সাথে এই ক্লাসে আমরা সিএ ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে আরো ডিপলি আলোচনা করব এবং আপনাদেরকে লাইভ দেখাবো যে আসলে কত বড় ক্যারিয়ার পর্যন্ত পৌঁছানো যায়। আমি একটু লাইভটা চেক করি, আপনারা কাইন্ডলি রেসপন্স করেন যে আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা বা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন। আচ্ছা, অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান, আমরা সবাই জানি। আপনারা যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য আশা করি আজকের ক্লাস থেকে কিছু হলেও শিখবেন, এবং যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের হয়তো অনেক স্কুল লাইফের স্মৃতি মনে পড়ে যাবে। আচ্ছা, দুইটারই আমি সূচিপত্রে যদি বের করি, সামহাও আমি নিজেই কানেক্ট হইতে পারছি না। আচ্ছা, দেখেন, আমি বাংলা আর ইংলিশ পাশাপাশি রাখার মেন কারণ হচ্ছে আমার নিজেরও বাংলাটা কিন্তু এভাবে ব্যবহার নেই। কারণ আপনি হয়তো পড়বেন বাংলাতে, কিন্তু সবকিছু দেখা যায় ইংলিশেই হয়, এবং যারা সিএতে আসতে চান তাদের তো সবকিছু ইংলিশে, এবং হায়ার স্টাডি বা ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু সব ইংলিশে থাকে। তো এখানে দেখেন কিছু জিনিস আছে যেটা হচ্ছে, আমি একটু কানেক্ট হয়ে নিই। আচ্ছা, আমাদের সাথে মাত্র একজনকে দেখতে পাচ্ছি আমি, মুশফিক সাদিয়া। ওকে, ঠিক আছে। তো আসেন আমরা আলোচনাতে আসি। সেটা হচ্ছে আমরা অনেকে ট্রানজেকশনের সাথে পরিচিত। আমাদের হচ্ছে অনেক জিনিস আছে আমরা মৌখিকভাবে কথাবার্তা বলি, বা সেটা যে হচ্ছে আসলে পড়ালেখার অংশ হইতে পারে আমাদের ধারণা নেই, বা আমরা জিজ্ঞেস করলে আমরা জানি না। তো আমি আপনারা এখানে যে বাংলা ইংলিশ পাশাপাশি দেখতেছেন সবই আমাদের জানা। তারপরে আমি যদি একটু নামগুলো বলে যাই তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, যেটার পরে আমাদের আজকের ক্লাসটা। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। তারপরে আমাদের হিসাব বিজ্ঞান শারমিন ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে আমি আজকের ক্লাসটা হচ্ছে ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব। আমি দেখব যে ওখানে কতজন করে আর আপনারা কতজন করেন। আপনাদের অনেককে হচ্ছে আমি ফোন দিয়েও ক্লাসে আনতে পারি না। তো যাই হোক, আচ্ছা, ট্রানজেকশন হচ্ছে লেনদেন। ডাবল এন্ট্রি যে সিস্টেমটা, দুতরফা দাখিলা পদ্ধতি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন তাদের অবশ্যই ডাবল এন্ট্রি সিস্টেমটা এটা শেখা লাগবে। এরপরে আসে হচ্ছে জার্নাল, লেজার, ক্যাশবুক, ট্রায়াল ব্যালেন্স, ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই যতগুলো নাম আসছে প্রত্যেকটা কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। তো কি শোনা যাচ্ছে? তাদের অবশ্যই, আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা আছেন একটু রেসপন্স করবেন। ভাই আমাদের রেগুলার ক্লাস আজকে থেকে ক্লাস রেগুলার হবে, এবং এই গ্রুপে হচ্ছে এইটাই লাস্ট ক্লাস। আপনারা কাইন্ডলি নতুন একটা গ্রুপে জয়েন করবেন, যেটা হচ্ছে ব্যাচ 6 এর গ্রুপ।
আপনারা যারা আছেন আগের 5-এ সবাইকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব আপনারা ব্যাচ 6-এ জয়েন হয়ে যাবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো সেখান থেকেই পরিচালনা করা হবে এবং হচ্ছে আজকে থেকে রেগুলার রুটিন অনুযায়ী ক্লাস হবে। আপনারা কাইন্ডলি ক্লাসে থাকবেন, আমি ক্লাস টাইমটাও দিয়ে দিব, একদম ফিক্সড টাইমে আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এখানে তো আমি বললাম ট্রানজাকশন লেনদেন, ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আমি একটু কথা বললাম, ক্যাপিটাল এন্ড রেভিনিউ ট্রানজাকশন, অ্যাকাউন্টস হিসাব, জার্নাল হচ্ছে জাবেদা। আচ্ছা, যারা হচ্ছে সায়েন্সের বা অন্য ব্যাকগ্রাউন্ডের আছে তারা জাবেদা নাম শুনছে, শুনে হয়তো ভাববে কোনো মেয়ের নাম, তো জাবেদা মানে কিন্তু জার্নাল। জাবেদা হচ্ছে অ্যাকাউন্টিং এর খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ নাফিজ, আমি একটু ক্লাস নিচ্ছি, তো আমি ক্লাসটা শেষ করি তারপরে তোমার সাথে লাইভে আসতেছি, আমি ফোন দিচ্ছি। আমি ক্লাসটা শেষ করতে হয়তো আমার 1-1.5 ঘন্টা লেগে যাবে, আমি শেষ করে তারপরে লাইভে তোমার সাথে যুক্ত হচ্ছি। আচ্ছা, তুমি কন্টেন্ট রেডি করো, সবকিছু রেডি করো, আমি হচ্ছে শেষ করে তোমাকে ফোন দিচ্ছি, আমি অলরেডি লাইভে আছি। ওকে ওকে, আচ্ছা সরি। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাশ বুক, যেটা হচ্ছে নগদান বই। লেজার হচ্ছে খতিয়ান। খতিয়ানটা হচ্ছে জমিদাতি রিলেটেড, যারা হচ্ছে কাগজপত্র দেখছে তারা খতিয়ান শব্দটার সাথে হয়তো পরিচিত হয়ে থাকবেন। আসলে যারা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, কি বলছে কমার্স ব্যাকগ্রাউন্ডের না, এখানে যে বাংলা বলেন আর ইংলিশ বলেন হয়তো প্রত্যেকটা জিনিসই আপনাদের কাছে হচ্ছে নতুন লাগতে পারে, হয়তো নামটা পরিচিত বাট হচ্ছে, যেমন অ্যাকাউন্টস, আমাদের সবার ফেসবুক অ্যাকাউন্টস আছে, কিন্তু অ্যাকাউন্টস ওই অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টস কিন্তু সেম না। তো আমরা একটু ভিতরে চলে যাই। আচ্ছা, আসেন, চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। আমি এই যে হচ্ছে, আচ্ছা আবির হোসেন স্যার দিয়ে শুরু করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি আপনি শুরু করেও থাকেন তাও এগুলো আপনার জানা প্রয়োজন, কারণ ফাউন্ডেশনটা হচ্ছে শুধু সিএ বলে না, আপনারা যারা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা যে কোনো জবের ক্ষেত্রে যদি চাকরির পরীক্ষায় যান সবার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি হিসাব বিজ্ঞান পরিস্থিতি শুরু করার আগে আমি এখানে আপনাদেরকে প্রথমে বলছিলাম সিএর যে ক্যারিয়ার, সিএতে আসলে কোটি টাকা চাকরি আছে কিনা, আমি সি এর ক্যারিয়ারটা আপনাদেরকে একটু দেখাবো। সেটার জন্য আমি আপনারাও চাইলে দেখতে পারবেন, আপনারা জাস্ট গুগলে যাবেন, যে সার্চ করবেন ICAEW। আচ্ছা, এই যে ICAEW, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, এখানে যদি আপনারা যান, আচ্ছা এখানে গিয়ে দেখবেন হচ্ছে ক্যারিয়ার অপশন আছে, হ্যাঁ ক্যারিয়ার অপশনে যাবেন, ক্যারিয়ার অপশনে গিয়ে কারণ আসতেছে না কেন, আচ্ছা হয়তো কোনো অ্যাড আসতেছে, আমি দেখি। আচ্ছা একটুখানি আমাকে সময় দেন, আমি আপনাদেরকে একটু জবটা দেখাই। ICAEW, গেল, আল্লাহ, লাইভে যদি থাকার পর এরকম না আসে কেমনটা লাগে। আচ্ছা সমস্যা নেই, আমি ট্রাই করি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আমার সাথে সাথে, যদি কারোর কাছে ডাবল ডিভাইস থাকে। ভ্যাকেন্সি না, আচ্ছা যাই হোক, কোনো কারণে আমি এই মুহূর্তে আসছে না, বুঝতেছি না আসছে না কেন। এখান থেকে হচ্ছে ভ্যাকেন্সি গুলো দেখা যায়, ইন্টারন্যাশনাল যে ভ্যাকেন্সি গুলো আছে,
সেখানে আপনারা 1 কোটি টাকা স্যালারির জবও দেখতে পারবেন। ভ্যাকেন্সি এট ICAW, স্টার্ট ইউর ক্যারিয়ার। ও আচ্ছা, ভিজিট জব পোর্টাল। যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আচ্ছা দেখেন, এখানে আমরা যে জবগুলো যদি আমরা একটু দেখি, হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে প্রথম যে জবটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এক্সিকিউটিভ, সেটা হচ্ছে আপনার 29,900 ইউরো। ইউরোতে কিন্তু এটা যদি আপনি হচ্ছে টাকায় কনভার্ট করেন বা হচ্ছে এটা দেখেন 44,000 ইউরো। এরপরে জব আছে হচ্ছে 34,000 পাউন্ড। এরপরে এই যে জবটা, এটা হচ্ছে, আচ্ছা জব তো আরো অনেক আসে, এখানে ফিল্টার হয়ে গেছে। আচ্ছা, তো এইটা দেখেন 84,000 পাউন্ড, এটা হচ্ছে 33 পাউন্ড। তো এখানে আমি, আচ্ছা আর ভিতরে না যাই, অনেক আসবে, আসতেই থাকবে। তো যারা বাংলাদেশে থাকতে চায় না, বাইরের দেশে জব করতে চাই, যেমন সিনিয়র পলিসি ম্যানেজার, এটার হচ্ছে লন্ডনে, এটা হচ্ছে 88,000 পাউন্ড। এর উপরে একটা দেখলাম। আচ্ছা, নর্মালি যদি আমি 88,000 পাউন্ড এটাকে হচ্ছে টাকাতে কনভার্ট করি, তো কত টাকা হয় আমি একটু দেখি। পাউন্ড টু টাকা, তো এটা ছিল হচ্ছে 88,000, 88,000। আচ্ছা, এটাকে দেখেন 10 লাখ, 10 লাখ না, 1,02,51,210 টাকা। তো 1 কোটি টাকার জব, কিন্তু আপনার যদি আপনি সিএ তে ক্যারিয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনি চেষ্টা করতে পারেন। বাংলাদেশ থেকে অনেকে বাংলাদেশ থেকে শেষ করে সিএ কোয়ালিফাই করে বাইরের দেশে চলে যায় এবং তারা এমন অ্যামাউন্টেরই কিন্তু জব করে। এটা কিন্তু আমি 68,000 টাকারটা দেখাচ্ছি। এখানে আমি যদি 86,000 ইউরো যেটা দেখলাম, সরি পাউন্ড যেটা দেখলাম, সেটা যদি হিসাব করি তাহলে 1,30,00,000 টাকা সামথিং। তো আসলে অনেক কিছু সম্ভব। আপনারা হয়তো অনেকে এই ওয়েবসাইট সম্পর্কে জানতেন না। আইসিডব্লিউর যত কারিকুলামের বই এবং ম্যানুয়াল সব কিন্তু আমরা আইসিবির সবকিছু আইসিডব্লিউর, এবং আপনি যদি আইসিবি থেকে পাস করেন আপনি কিন্তু আইসিডব্লিউর মেম্বার হিসাবেও ইন্টারন্যাশনালি লন্ডন, ওয়েলস এবং আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিশ্বের ভালো ভালো কান্ট্রিতে কিন্তু আপনি প্র্যাকটিসিং এর সুযোগ পাবেন। ওকে, আচ্ছা এই গেল আপনাদের লাইভে এটা দেখালাম যে অ্যাকাউন্টিং এর ইন্ট্রোডাকশনটা আসলে কেন জরুরি। সিএ তে এসে আপনাদের প্রথমে একটা সাবজেক্ট থাকে হচ্ছে অ্যাকাউন্টিং। তো ওই অ্যাকাউন্টিং এর সাথে এ অ্যাকাউন্টিং এর পার্থক্য আছে, নাম এক, বাট এখানে কিন্তু মূল ইন্ট্রোডাকশনটা, এখানে যদি আপনি বুঝতে চান সহজে কিন্তু আপনাকে এখান থেকেই বুঝে যাইতে হবে। আচ্ছা, তো আপনারা যারা ক্লাসে আছেন একটু কাইন্ডলি রেসপন্স করেন, ঠিক আছে? এই অ্যাকাউন্টিং সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে এই বইটা পড়লে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। বাংলা পড়লে হয়তো ওইভাবে বুঝবেন না, সাথে হচ্ছে ইংলিশ ভার্সন যেটা আছে ইংলিশ ভার্সনটা পড়বেন। আমি এখনো মাঝে মাঝে ইংলিশ ভার্সনে যে বইটা আছে এটা কিন্তু পড়ি, আপনারাও পড়বেন সময় পাইলে। তো অ্যাকাউন্টিং এর জনককে একটু কমেন্টে আপনারা জানান যে অ্যাকাউন্টিং এর জনককে। এখানে একটা বই আছে, বইটার নাম এবং দুতরফা দাখিলা পদ্ধতি ডাবল এন্ট্রি কে প্রথম ব্যাখ্যা করে, আপনারা একটু কমেন্টে জানান, আমি একটু আলোচনা করতে থাকি। দেখি স্যার এইচএসসি ছাত্র নেয় এমন ফার্ম কোনগুলো? এইচএসসি কমার্স, A+, এইচএসসি কমার্স আছে, একটু যদি দু একটা নাম বলতেন উপকৃত হতাম। আচ্ছা, আমি হচ্ছে এইচএসসি কোন ফার্মগুলো নেয় এইচএসসি স্টুডেন্ট তার একটা লিস্ট আমার কাছে করা ছিল। ওই লিস্টটা হচ্ছে আমি দিয়ে দিব, আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন ওই লিস্ট অনুযায়ী আমি হচ্ছে আগে আপনাদের সিভি প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে পাঠাবেন সেই প্রসেসটা শেখানোর পরে এটা দিয়ে দিব। তো এটা হচ্ছে টেনশনের কিছু নেই। এটা কে কমেন্ট করছেন? আর আপনার যদি আর্জেন্ট ফার্মের লিস্ট প্রয়োজন হয় কারোর, সেক্ষেত্রে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ওকে, তো আমরা আসি, প্রথম থেকেই আলোচনা করি। আসলে এটা হচ্ছে আপনাদের শেখানোর মতো বিষয় না, এটা হচ্ছে আপনাদের নিজেদের পড়ার, কিন্তু আপনারা, আমি পড়তে বলি কিন্তু আপনারা তো পড়েন না, সেজন্য হচ্ছে আমি চাচ্ছি যে আমার সাথে সাথে আপনারা পড়েন। আচ্ছা, আবির হোসেন কমেন্ট করছে লুকা প্যাসিওলি
1494। আর কেউ কমেন্ট করে নাই, আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করেন সবাই যারা আছেন। আচ্ছা, তো আমরা আসি। Economic events are visible in person, institution, in fact, in every sphere of the society. ব্যক্তি প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। আচ্ছা, বাংলার সাথে ইংলিশ ভার্সনে একটু মেলে না, হ্যাঁ। তো আশা করি আপনারা যারা আছেন আমাদের ক্লাসে এখন সবাই মোটামুটি ইংলিশ বাংলা দুইটার সাথেই হচ্ছে কানেক্টেড। তো আমার কি হচ্ছে, আচ্ছা আমি ইংলিশে আলোচনা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তার আগে আমি দেখে নিই যে আমার লাইভটা আসলে অন্য কোনো জায়গায় আবার ব্রডকাস্টিং হচ্ছে কিনা, মানে ইন্টারাকশন করা ছিল। আচ্ছা ঠিক আছে, শুধু এক জায়গাতেই হচ্ছে। ওকে ঠিক আছে। তো একজন কমেন্ট করছিল যে ওই বইটার নামটা কি আপনারা বলতে পারবেন, কোন বইতে দুতরফা দাখিলা পদ্ধতি, যে এই ওখানে যদি আপনি পড়েন তাহলে আপনার কাছে হয়তো কালারটা হচ্ছে রেডটি। ওকে, ও এটা তো কেটে যাচ্ছে, হাইলাইট হচ্ছে না। এই যে এবার হাইলাইট হচ্ছে। এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, এইটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর। আচ্ছা স্যার আমার আর্জেন্ট লিস্ট দরকার, আগামীকাল ফার্মে যাব, যদি দিতেন আপনি। আচ্ছা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, হ্যাঁ। ওকে, তো আচ্ছা প্রথম থেকে আলোচনা করলে মনে হয় ভালো হবে। খুবই সহজ একটা বিষয়, যারা হচ্ছে আমাদের এই যে ড্রিম মেকার একাডেমি 9-10 এর স্টুডেন্ট আছে তারা ওই বিষয়গুলোর সাথে পরিচিত। আমি চাইছিলাম যে হচ্ছে আপনাদের এবং ওদেরকে একই সাথে ক্লাস নিতে, কিন্তু আসলে যেহেতু আমাদের উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য সেম না, তাদের উদ্দেশ্য পরীক্ষায় পাশ করা এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এখান থেকে কি করা, ধারণাটা নেওয়া। তো আমি এই জন্য হচ্ছে আলাদাভাবে নিচ্ছি। তো এখানে প্রথমে আমাদের যেই ছবিটা আছে, ছবিটা দেখলেও আমরা মানে ধারণা পাই আর কি, আসলে এই ছবিটা দিয়ে কি টাকার গাছ বোঝানো হয়েছে নাকি। আচ্ছা আপনাদের সাথে হয়তো ক্লাসে আজকে একটু দুষ্টুমি করতেছি। দেখেন এই অধ্যায়টা আমি আপনাদেরকে এর আগে বলছিলাম যে আপনাদের যদি 9-10 এর বই না থাকে, আমি পিডিএফ দিয়ে দিছিলাম, তারপরেও বলছিলাম যে আপনারা যদি ঢাকায় কেউ থাকেন নীলক্ষেতে অ্যাভেলেবেল পাওয়া যায়, বা হচ্ছে আপনার এলাকায় 9-10 এর কেউ যদি থাকে, বা আপনি যদি 9-10 এর ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, 9-10 এর যে বইটা আছে এই বইটা খুব ভালোভাবে পড়বেন। আপনার ডিপলি ম্যাথ গুলো সলিউশন করা লাগবে না, আপনি হচ্ছে ধারণাটা নেবেন যাতে আপনাকে মৌখিকভাবে কোশ্চেন করলে আপনাকে ভাইবা বোর্ডে কেউ আটকাইতে না পারে। আচ্ছা, তো দেখেন এই অধ্যায় শেষে আমরা হিসাব বিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবো। এখন আপনার হিসাব বিজ্ঞানের ধারণাই নেই, আপনি যদি সিএ পড়তে আসেন ব্যাপারটা কেমন একটা হয়ে গেল, তাই না? আপনার কিন্তু রেজাল্ট দেখে কেউ বুঝবে না যে আপনি কতটুকু জানেন, আপনি মৌখিক অ্যান্সার যতটুকু দিতে পারবেন সেটাই অনেক কিছু। তো দেখেন আপনার এখন হচ্ছে কিন্তু আমাদের সার্টিফিকেট লেভেলে যে হচ্ছে অ্যাকাউন্টিং আছে, সেখান থেকে অ্যাকাউন্টিং এর সংজ্ঞা আপনার জানা লাগবে না। আপনার যে 9-10 এর বই আছে এখানে খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা আপনাকে অবশ্যই মেমোরাইজিং করে নিতে হবে যদি আপনি ধারণাটা ভালোভাবে বলতে না পারেন, ঠিক আছে? তো এই দুইটা বই আপনারা চাইলে পিডিএফও পড়তে পারেন, বা হচ্ছে যদি ম্যানেজ করার কোনো ধরনের ওয়ে থাকে আপনারা একটু ম্যানেজ করে হচ্ছে এই বইটা পড়বেন, হ্যাঁ। তো হিসাব বিজ্ঞানের ধারণা কি? হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, মানে যত ধরনের ট্রানজাকশন আছে সেটা, তার খরচ, ইনকাম, সম্পদ ক্রয় বিক্রয়। সম্পদ ক্রয় বিক্রয়টা কি? সম্পদ ক্রয় বিক্রয়টা হচ্ছে অ্যাসেট এডিশন করতে পারে বা অ্যাসেট থেকে কোনো কিছু বিক্রি করতে পারে। আর খরচ
খরচটা হচ্ছে এক্সপেন্স, আয় আয় আদায়, মানে তার যত ধরনের, এই যে এখানে আপনাদের পাশে ইংলিশ দেওয়া রয়েছে, এক্সপেন্স পেইড, রিসিভ ইনকাম, পারচেজ অ্যান্ড সেল অফ অ্যাসেট, বাইং অ্যান্ড সেলিং অফ গুড, রিসিভ ফ্রম ডেপ্টর অ্যান্ড পে টু ক্রেডিটর এটসেট্রা আর correctly record in different books of accounts and determine their actual result after a certain period. এই কথাটা আপনারা বাংলা বা ইংলিশে দুইটাতেই ভালো করে রপ্ত করে নেবেন। আপনার যদি ইংলিশে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, প্রশ্ন করতে পারে, কারণ আপনি যেখানে পড়তে আসছেন সবকিছু কিন্তু ইংলিশে। আপনাকে যদি বলে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, আপনি ইংলিশে তো অ্যান্সার করবেন, বা যদি আপনাকে বলে অ্যাকাউন্টিং লিখতে, এটা বলার সম্ভাবনা কম। মৌখিকভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং। আচ্ছা, তো এইটা যাতে আমরা হচ্ছে পারি। এরপরে হচ্ছে এখানে হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এই যে এখানে এই কথাটাই বলছে, ইন অ্যাকাউন্টিং দ্য ইকোনমিক ট্রানজেকশন, ইন অ্যাকাউন্টিং, আচ্ছা আমি মার্কারি দিয়ে হাইলাইট করে করে পড়ি। হচ্ছে না কেন? আচ্ছা, হয়তো লক হয়ে আছে, দুইটা পাশাপাশি খোলা থাকার কারণে হচ্ছে না। তো ইন অ্যাকাউন্টিং দ্য ইকোনমিক ট্রানজেকশন অফ এ বিজনেস আর রেকর্ড, ক্লাসিফাইড অ্যান্ড সামারাইজ, so the financial position of a business can be ascertained, which will lead towards taking proper decision. এই যে এটা এখানে বলছে, এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়। অ্যাজ লাইক ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি থাকে? ফিনান্সিয়াল স্টেটমেন্টে হচ্ছে তার ব্যালেন্স শিট থাকতে পারে। ব্যালেন্স শিট মানে কি? তার ব্যালেন্স শিটে কি কি থাকবে? ব্যালেন্স শিটে থাকবে তার অ্যাসেট সাইড থাকবে এবং লাইবিলিটি সাইড থাকবে। এরপরে তার ইনকাম স্টেটমেন্ট থাকতে পারে। আমাদের অনেকের ভিতরে এক ধরনের ভুল ধারণা থাকে, আমরা টিভি চ্যানেলে যখন নিউজ দেখি বলে যে হচ্ছে মুরগির খামার করে ডিম বিক্রি করে মাসে আয় করছে 30 লাখ টাকা। এটা কিন্তু পুরোপুরি একটা ভুল কথা বলে। রেভিনিউ কিন্তু ইনকাম না, রেভিনিউ এক জিনিস এবং ইনকামটা এক জিনিস। আয়টা কখন হয়? ধরেন আপনি একটা, আমি এর আগের ক্লাসে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে বলছিলাম যে হচ্ছে আপনি যদি একটা কলম 10 টাকায় কিনেন এবং 20 টাকায় বিক্রি করেন, 20 টাকা কিন্তু আপনার আয় না। আপনার আয় কোনটা? আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন, 20 টাকায় বিক্রি করলেন, মাঝখানের যে 10 টাকা পাওয়ার জন্য দেখা গেল আপনার একটা লেবার খরচ হয়েছে, আপনার ট্রান্সপোর্ট খরচ হয়েছে। এই যে আপনার যে খরচটা, মানে কস্ট অফ গুড সোল্ড, তো এইটা সবকিছু যদি আপনি বাদ দেন, দেওয়ার পরে যে টাকাটা থাকে এবং ট্যাক্সের টাকাও যদি আপনি বাদ দেন, দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে, দেখা যাচ্ছে আপনার 2 থেকে 3 টাকা থাকছে। ওই 2 থেকে 3 টাকা কিন্তু আপনার নেট প্রফিট। এই নেট প্রফিটটাই কিন্তু আপনার মূল ইনকাম। আপনার নট আপনি 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছেন, আপনার 20 টাকা আয় হয়ে গেছে, আপনি তো 10 টাকা খরচ করছেন ভাই। ওই 10 টাকাও যদি বাদ দেন তাও 10 টাকা থাকে। কিন্তু আমাদের মধ্যে এই ভুল ধারণাটা আছে, আমরা আয়টাকে ধরি হচ্ছে যেটা সেলস করছে, লাইক একটা মুদিখানার দোকান, সেটাকেই হচ্ছে আমরা আয় ধরি। যেমন হচ্ছে আপনার এখন হচ্ছে অর্থনৈতিক সুমারি স্টার্ট হয়েছে। তো অর্থনৈতিক সুমারিতে আমার নিজের সামনে দেখি একটা হচ্ছে ইলেকট্রনিক্স হচ্ছে মোবাইল ফোনের দোকানে হচ্ছে গেছে, জিজ্ঞেস করে হচ্ছে আপনার মান্থলি হচ্ছে কত টাকা হচ্ছে বিক্রি হয়। উনি বলছে 2 লাখ। তো ও কি করছে, 2 লাখ টাকারে হচ্ছে আয় দেখাই দিচ্ছে। জিজ্ঞেস করছে ব্যয় কত, বলছে 20,000। তো ওই যে বিক্রির টাকা থেকে ব্যয়ের টাকাটা বাদ দিছে 20,000, দিয়ে 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা কি ইনকাম? না। সে মোবাইল ফোন সেলস করে দেখা যাচ্ছে তার 5% প্রফিট হলো। তো দেখা যাচ্ছে তার 2 লাখ টাকা সেলে 10,000 থেকে 15,000 টাকা হইতে পারে। এটা হইতে পারে তার আয়। তো আয় সম্পর্কে আমাদের ধারণাটা যাতে হচ্ছে ক্লিয়ার থাকে। ওকে, এরপরে অবজেক্টিভ এন্ড নেসেসিটি
অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর আসলে প্রয়োজনীয়তাটা কি? দেখেন, আমাদের যা কিছু দুনিয়ায় চলতেছে সবকিছু কিন্তু অ্যাকাউন্টিং এর উপরে বেস করেই কিন্তু চলতেছে। অ্যাকাউন্টস বা অ্যাকাউন্টিং যদি না থাকতো, আপনার সায়েন্স বলেন বা আর্টস বলেন, হিস্টোরি বলেন, এগুলোর কোনো ভ্যালু নেই। মানুষ সবকিছু পড়ে কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাংসারিক খরচে যদি দেওয়া হয়, সবকিছুর কিন্তু একটা পার্টিশন থাকে যে আমার এত টাকা আয়, এত টাকা ব্যয়, এবং এটা যখন লিখিতভাবে সবকিছু। আচ্ছা, অনেক মাহমুদুল্লাহ স্যার কেমন আছেন? আমি মতিন। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনার কথাটা। কেমন আছেন? আমি আব্দুল মতিন আপনাকে। আচ্ছা, ঠিক আছে, যারা ক্লাসে আছেন খুব ভালো লাগলো। আজকে হয়তো আমি বেশ কয়েকজনকে ক্লাসে পাইলাম। আমি তো ক্লাস নিলে দেখা যায় 1 থেকে 2 জন থাকে। আজকের ক্লাসের শিডিউল ছিল কিন্তু গতকালকে, তো গতকালকে নেওয়া হয়েছিল না, আজকে সকালে শিডিউল করছিলাম। তো ভাবলাম সকালে হয়তো অনেকে ব্যস্ত থাকেন, এই জন্য রাত্রে নেওয়া স্টার্ট করলাম। তো আসেন, লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। খুব কঠিন কঠিন কিছু ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমাদের এই কঠিন ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নাই। আমরা এটা একবার পড়ে আমরা মৌখিকভাবে আসলে আলোচনা করি। লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত। আচ্ছা, আপনি যে কমেন্টটা করছেন, ঢাকার মধ্যে কয়টা ফার্মের? হ্যাঁ, আমি ফার্মের লিস্ট দিব। ফার্মের লিস্টের উপরে আপনাদের একটা আমি ক্লাস নিব, হয়তো এই সপ্তাহতেই আমি নিতে পারি। এখন প্রত্যেকটা ফার্মের প্রচুর একটা ব্যস্ততার সময় যাচ্ছে। 31 তারিখে যেই লিমিটেড কোম্পানি গুলো আছে জয়েন্ট স্টকে রেজিস্টার, তাদের এজিএম এ তাড়া থাকে। তো দেখা যায় ফার্মগুলোতে প্রচুর একটা ব্যস্ত সময় যায়। আপনারা জানুয়ারি মাসের পরে ফেব্রুয়ারিতে যদি অ্যাপ্লাই করেন, সেটা আপনাদের জন্য বেস্ট টাইম হবে। কারণ এই টাইমে প্রেসার কম থাকে ফার্মে, আপনারা একটা ভালো এনভায়রনমেন্ট পাবেন। বাট অন্য টাইপে গেলে আপনার মনে হবে যে কই ছিলাম কই আসলাম। সকাল 9টায় বের হয়ে রাত 9টা 10টায় দেখা যাচ্ছে অনেকে কিন্তু বের হইতে পারে না। অ্যাজ লাইক নভেম্বর ডিসেম্বর, মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাস খুবই ব্যস্ত সময় যায় যে কোনো সিএ ফার্মে। রিয়েলিটি মেনে নিতে হয়। আর ইন্ডিভিজুয়াল ট্যাক্সের টাইম বাড়াইছে 31 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে জানুয়ারি মাসটা একটু ব্যস্ততার ভিতরে যাবে। তারপরে ফেব্রুয়ারি থেকে ফার্মগুলো দেখা যাচ্ছে আপনার ফ্রি হইতে স্টার্ট করবে। তখন যদি আপনারা পরীক্ষা দিতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনাদেরকেও সময় দিতে পারবে, পরীক্ষা নিতে পারবে। এবং দেখা যায় আপনার ফেব্রুয়ারির পরে আপনি যখন যাবেন, একটা মানে ভালো, যদি আপনি সারাউন্ডিং পরিবেশটা প্রথমেই ভালো পান, আপনার একটা ভালো লাগার জন্য একটা সময় আছে সবকিছুর জন্য অ্যাডজাস্ট হওয়ার জন্য। তো আপনাদের জন্য আশা করি এই টাইমটা ভালো হইতে পারে, আপনার ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের টাইমটা। ওকে, ঠিক আছে। তো এরপরে আমরা আসি যে উইদাউট প্রপার রেকর্ডিং অফ ট্রানজাকশন ইট ইজ নট পসিবল টু নো দ্য ফিনান্সিয়াল কন্ডিশন অফ এ ফার্ম। এই যদি টাকা পয়সার হিসাব সঠিকভাবে না থাকতো, বাংলাদেশে যত ধরনের কোম্পানি আছে, দোকান আছে, বা যা কিছু আছে, কোনো কিছু কি চলতে পারতো? কোনো কিছু কিন্তু চলতো না। Therefore, the foremost objective of accounting is to record the transaction properly into the book of accounting। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। ওকে, আচ্ছা, আপনারা যারা আগের ক্লাসগুলো করেন নাই, কাইন্ডলি আগের ক্লাসগুলো করে নিতে পারেন। আর নতুন ভাবে আবার আগের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো কিন্তু আবার নেওয়া হবে। তো এই ক্লাসগুলো নতুন একটা গ্রুপে নেওয়া হবে। তো আপনারা কাইন্ডলি সবাই জয়েন করবেন। আচ্ছা, one of the main objective of accounting is to ascertain financial condition and result. It is possible to locate the motion of business through identifying the profit and loss. Recording all the income and expense properly, the profit and loss of a firm can be obtained. আচ্ছা, যদি সঠিকভাবে হিসাব নিকাশ না লেখা হয়, তাহলে একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা কি, আসলে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, এটা কি আইডেন্টিফাই করা যায়? যায় না কিন্তু। তো যদি সঠিকভাবে আয় ব্যয়টা লেখা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আয় থেকে
ব্যয়টা বিয়োগ করে দেখা যাচ্ছে হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়, সেটাই বাংলাতে বলছে। এটা যে আপনার হুবহু পড়ে পড়ে মুখস্থ করতে হবে এমন কিন্তু না। আচ্ছা, তো তারপরে the plain picture of financial condition can be seen by calculating the asset, liability and owner equity of a firm. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। ভাইয়া আইসিবি তে কি, আচ্ছা আইসিবি বিষয়টা আপনাদের কি এখনো আমি ক্লিয়ার করতে পারি নাই। আইসিবি সরাসরি আর্টিকেলশিপ কোনো স্টুডেন্ট নেয় না, কারণ হচ্ছে আইসিবি অ্যাজ লাইক হচ্ছে আপনার বোর্ড, আপনার যে শিক্ষা বোর্ড ছিল, আপনি একটা কলেজে ছিলেন, তো ওই কলেজে পাশ করার জন্য বা ভর্তি হওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন দিচ্ছে বোর্ড। অ্যাজ লাইক যারা ঢাকা বোর্ডের আন্ডারে কলেজে আছেন, কলেজ থেকে আপনাকে রেজিস্ট্রেশন পিরিয়ডে রেজিস্ট্রেশন দিচ্ছে, আপনি যে কোনো একটা ফার্মে আপনাকে আগে সিলেক্ট হইতে হবে, দেন ওই ফার্ম আপনাকে নিবে। নেওয়ার পর আপনার একটা প্রভিশন পিরিয়ড থাকবে, 3 মাস হইতে পারে বা 6 মাস। ওই টাইমটার পর তারা হচ্ছে আপনাকে পাঠাবে, কাগজপত্র পাঠাবে আইসিবি তে, আপনার মাধ্যমে পাঠাইতে পারে বা তাদের পিওনের মাধ্যমে পাঠাইতে পারে। পাঠানোর পর আপনার হচ্ছে যে কাগজপত্রগুলোর আগের রেজিস্ট্রেশনের জন্য আইসিবি আপনাকে রেজিস্ট্রেশন দিবে, আপনাকে থাকতে হবে ফার্মে। যেমন আপনি কলেজে ক্লাস করেন, এখানে আপনাকে ফার্মে যাইতে হবে এবং অফিস টাইম মেনটেন করে তাদের অফিসিয়াল ভাবে কাজকর্ম শিখবেন সবকিছু ফার্মে। আপনার পরীক্ষা দিতে হবে আইসিবির আন্ডারে, পরীক্ষা এবং রেজিস্ট্রেশন দুইটাই আইসিবির আন্ডারে। বাট রেজিস্ট্রেশন ফার্মের আপনার যে আইডি কার্ড দিবে আইসিবি, আইডি কার্ডে আপনার ফার্মের যে হচ্ছে এফসিএ থাকবে, পার্টনার বা প্রোপাইটার, যার আন্ডারে আপনি আর্টিকেলশিপ করবেন তাকে প্রিন্সিপাল হিসাবে উল্লেখ করা থাকবে এবং সেখানে আপনার শেখার জায়গা। তো আইসিবি কেউ হচ্ছে তো হচ্ছে ঢাকা বোর্ডে যেয়ে বলে যে আমাকে ভর্তি নিবেন কিনা, যে কোনো জায়গায় আপনাকে আগে একটা জায়গা নিতে হবে, সিট নিতে হবে একটা, তারপরে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন পাবেন, দেন আপনি হচ্ছে আইসিবির স্টুডেন্ট হবেন। আচ্ছা, তো আশা করি বিষয়টা হচ্ছে বুঝতে পারছেন। ওকে, এরপরে দেখেন, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। অ্যাকাউন্টিং হ্যাজ নো অল্টারনেটিভ ইন কন্ট্রোলিং দ্য ফ্রড অ্যান্ড forgery of a business firm. With proper recording of accounts we can resist and control fraud and forgery বলে না forgery বলে, আচ্ছা যাই হোক, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব। ঠিক কইছে? এটা কি ঠিক কইছে? আংশিকভাবে ঠিক বলছে, এটা কিন্তু পুরোপুরি ঠিক বলে নাই। কেন পুরোপুরি ঠিক বলে নাই? তো এখানে তো হচ্ছে আপনার ফ্রড হইতেই পারে, আমি বানিয়ে একটা মেমো তৈরি করে দিলাম, ফ্রড হয়ে গেল। এই ফ্রড গুলো কিন্তু ধরার জন্যই আপনাকে লাগে। আপনি যখন সিএ পড়বেন, সিএ স্টুডেন্ট হবেন, আপনার আরেকটা টাইটেল আপনার সাথে অ্যাড হবে, সেটা হচ্ছে অডিটর। একটা প্রতিষ্ঠানের যখন ফিনান্সিয়াল অডিট করা হয় তখন কিন্তু তার সমস্ত আয় ব্যয়ের সমস্ত কিছু আপনাকে যাচাই করতে হবে, সমস্ত কিছু আপনি পরীক্ষা করবেন, করে আপনি কোন ধরনের ফ্রড আছে কিনা আপনার অবজারভেশন থাকবে যে আসলে খরচগুলো হয়েছে কিনা। আসলে অডিটটা কি? অডিট মানে তো হচ্ছে নিরীক্ষা। নিরীক্ষা করা কি? প্রতিষ্ঠানের লিগ্যাল ডকুমেন্ট আছে কিনা, তারা হচ্ছে ট্রেড লাইসেন্স রিনিউ করেছে কিনা, তাদের হচ্ছে সমস্ত লিগ্যাল যে ডকুমেন্ট গুলো রিনিউ করতে হয় করেছে কিনা, তাদের যে এআইটি হচ্ছে মানে ট্যাক্স প্যাড হচ্ছে সেটা পেইড করছে কিনা, তাদের যত ধরনের খরচ, দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের মালিক কি প্রতিষ্ঠান চালায় না, প্রতিষ্ঠান তো চালায় দেখা যাচ্ছে কর্মচারী, হইতে পারে যে কোনো কোম্পানি, লিমিটেড কোম্পানি বা হচ্ছে পার্টনারশিপ কোনো কোম্পানি, তো দেখা যাচ্ছে হচ্ছে আপনি কিন্তু ডাইরেক্ট কোম্পানি অডিটে যাবেন, হইতে পারে সেটা হচ্ছে ব্যাংক, আপনার মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠান, সিকিউরিটি প্রতিষ্ঠান বা হচ্ছে বিজনেস প্রতিষ্ঠান, যাই হোক না কেন। তো মালিক কি সবকিছু দেখে না, তাদের কি থাকে, অ্যাকাউন্টস ম্যানেজার থাকে, অ্যাকাউন্টস অফিসার থাকে, সিএফও থাকে, মানে চিফ ফিনান্সিয়াল অফিসার, তারা তো সবকিছু কন্ট্রোল করে, তাই না? তো তারা আসলে ঠিকঠাক ভাবে সবকিছু লিখছে কিনা, খরচগুলো যে হচ্ছে অ্যাপ্রুভ করাচ্ছে ঠিকভাবে হচ্ছে কিনা, তো এই সমস্ত কিছু ডকুমেন্ট আসলে ফ্রড ভাবে বানায় তারা হচ্ছে, তাদের তো এটা আপনার অডিট রিপোর্টের পরে ভিত্তি করে কিন্তু ট্যাক্সটা আসে, তো সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা এইটাকে আপনি অ্যাজ লাইক তদন্ত করবেন। এই তদন্ত করাটাকেই আমাদের যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে আমরা এটাকেই অডিট বলি। অ্যাজ লাইক পুলিশ বা দুদক যারা আছে এরা দেখা যাচ্ছে আপনার
কি করে, পুলিশ কি করে, ইনভেস্টিগেশন করে কিসের উপরে, খুন হয়েছে, মার্ডার হয়েছে, অপরাধ হয়েছে, এইগুলো। আপনি যখন অডিটে যাবেন আপনি অ্যাপ্লাইকে তদন্ত করবেন। কিসের তদন্ত? তাদের অর্থনৈতিক খরচগুলো তদন্ত করবেন। তো তখন আসলে কোনো ধরনের জালিয়াতি প্রতারণা হয়েছে কিনা আপনার অবজারভেশনে এটা উঠে আসবে। আচ্ছা, তো এরপরে আসি আমরা হেল্প ইন ইনফর্মিং ফিনান্সিয়াল কন্ডিশন টু ইন্টারেস্টেড গ্রুপ অ্যান্ড দাস টেক কারেক্ট ডিসিশন। আর্থিক তথ্যগুলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন কাজে ব্যবহার করা। আচ্ছা, এরপরে কি বলছে? ফিনান্সিয়াল ইনফরমেশন অফ দ্য প্রিভিয়াস ইয়ার হেল্প ইন টেকিং প্রপার স্টেপ বাই মেকিং কম্পারেটিভ স্টাডি। আচ্ছা, আপনি যদি অডিটেড কোনো অ্যাকাউন্টস দেখেন, তো প্রত্যেকটা অডিট যে করা হয়, ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট থাকে, অ্যাকাউন্টস প্রিপারেশন করা হয়, সেখানে কিন্তু কম্পারেটিভ ফিগার দেওয়া থাকে আগের বছরের। কেন? কারণ আমরা জানি আমাদের অ্যাকাউন্টস এর একটা নিয়ম হচ্ছে আপনি ক্যালকুলেশন তো হুট করে শুরু করতে পারবেন না। আপনার সবসময় কি লাগবে? আগের বছরে যেটা ক্লোজিং ব্যালেন্স হয়েছে সেটা পরের বছরে এসে কি হবে? ওপেনিং ব্যালেন্স হবে। প্লাস আপনাকে যদি আগের বছর এবং আগের অর্থ বছর এবং পরের অর্থ বছর দুইটা ডিফারেন্স বের করতে হয়, তাহলে আমাদের দুইটা অ্যামাউন্টই লাগবে, নাইলে তো আমরা ক্যাশ ফ্লো নির্ণয় করতে পারবো না। ক্যাশ ফ্লো এবং হচ্ছে ডিফারেন্সটা বোঝার জন্য এবং ওপেনিংটা ক্লোজিং থেকে ওপেনিং আনার জন্য আগের বছরে কিন্তু কম্পারেটিভ ফিগার লাগে। এখন আপনি বললেন একটা আমি অডিটে গেলাম, পরবর্তীতে আপনারা এই বিষয়গুলোর সাথে পরিচিত হবেন। যদি প্রথমবার হয় কোনো কিছু, যদি শুরুটা হয়, তাহলে তো সেটাই ওপেনিং, সেটা তো আর কোনো আপনার কম্পারেটিভ ফিগার আসে না, তো সেটাই এক লাইন থাকবে। কোনটা যদি একবার হয়, আপনি দেখা যাচ্ছে 24-25 অডিটে গেলেন, তো 23-24 অর্থ বছর ফিনান্সিয়াল ইয়ার, তো বোঝেন ফিনান্সিয়াল ইয়ার কত? ফিনান্সিয়াল ইয়ার মানে হচ্ছে জুলাই থেকে জুন। যেমন 24 মাত্র 24 কিন্তু শেষ হলো, এখন হচ্ছে জানুয়ারি মাস, ডিসেম্বরে শেষ হলো। আচ্ছা, আপনারা যারা ক্লাসে আছেন, আপনারা হয়তো বাসায় আছেন, অনেক আনন্দে ক্লাস করতেছেন, কিন্তু আমি কিন্তু আপনাদের ক্লাস নিচ্ছি হচ্ছে বেলকনিতে বসে। তো আমি আপনাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি বেলকনি থেকে, আর শীতের ভিতর। তো আশা করি আপনারা এতটা মানে এর ভিতরে নাই যে আপনাদের ক্লাস করতে অসুবিধা হবে। কাইন্ডলি আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি ক্লাসগুলো করবেন। এর আগে দেখতেন আমি একটা ক্লাস নিচ্ছি, কি পরিমাণ অসুস্থ ছিলাম, তারপরেও কিন্তু ক্লাসটা নিচ্ছি। তো আপনাদের উচিত ক্লাসগুলোতে রেগুলার হচ্ছে জয়েন করা, বা যদি না করতে পারেন তো হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করে নেওয়া। পানি তো না, মনে হলো বরফ খাইলাম। আচ্ছা, এরপরে আসে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার সমিতি থাকে, অর্গানাইজেশন থাকে, হয়তো সেগুলোর কথাই বলছে। ডিটারমাইন দ্য সোর্স অফ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্লো অফ মানি। আমি একটু আগেই ক্যাশ ফ্লোর কথা বলে দিচ্ছি। ফ্লো অফ মানি আর ক্যাশ ফ্লো সেম কথা। অফ ভেরিয়াস সার্ভিস ওরিয়েন্টেড নন প্রফিট অর্গানাইজেশন লাইক স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব অ্যান্ড সোসাইটি অ্যান্ড অ্যাসার্টেন দেয়ার অ্যাকাউন্টস ব্যালেন্স। বিভিন্ন সেবামূলক অমুনাফি প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটিতে বিভিন্ন অর্থের উৎস হতে অর্থের আগমন এবং বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। বাবা রে বাবা, মানে বাংলা ব্যাকরণেও হয়তো এতটা কঠিন কঠিন শব্দ ব্যবহার করে না যেগুলো এখানে করছে। এটা একটা কাজ করতে পারতো, যেটা হচ্ছে জীববিজ্ঞানে করে থাকে। জীববিজ্ঞানে ইংলিশ টার্মকে ইংলিশই রাখে, এগুলো যদি ইংলিশ রাখতো কিছু কিছু ওয়ার্ড, আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হতো। এ এমন ভাবে লিখছে, মানে বাংলা বুঝতে গেলে আমাদের কষ্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, ক্লাসে কি কেউ আছেন? তো 34 মিনিট হয়ে গেছে। কেউ যদি থাকেন একটু রেসপন্স করেন। আচ্ছা, দ্য অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ অ্যাকাউন্টিং, এখানে একটা বিষয় আমরা বাদ দিছি 9 নাম্বারটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাকুমুলেট থ্রু কালেক্টিং ভ্যাট, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস, কন্ট্রিবিউট ডিফারেন্স রেগুলার অ্যান্ড ডেভেলপমেন্ট এরিয়া। আচ্ছা, আমি সবকিছু অলরেডি এখানে যাওয়ার আগেই আলোচনা করে ফেলছি। তো আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা আমি বলি, সেটা হচ্ছে এক্সাম নিলে ভালো হতো।
আচ্ছা আপনাদের হচ্ছে আমি এক্সাম নিব, আপনারা কাইন্ডলি সবাই সেখানে জয়েন করবেন। আপনাদের হচ্ছে যে ফোন নাম্বারটা আছে, আমি ফোন নাম্বারে আপনাদেরকে একটা লিংক দিব, আপনারা লিংকের গ্রুপে অ্যাড হবেন। টেলিগ্রাম যাদের নাই তারা টেলিগ্রামটা অ্যাপটা ফ্রি অ্যাপ, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে টেলিগ্রামে যে হচ্ছে লিংকটা দিব সেখানে জয়েন হয়ে যাবেন। এবং আপনাদের যে পরীক্ষা নিব, আগের পরীক্ষা হয়তো কয়েকজন দিছিলেন, দু একজন খুবই জঘন্য পরীক্ষা দিয়েছেন এবং দু একজন খুব ভালো পরীক্ষা দিয়েছেন। তো এটা হচ্ছে আমি যে বইটা আপনাদেরকে দিয়েছিলাম, ফাউন্ডেশন বুক হচ্ছে সফট কপি, পিডিএফ যারা পান নাই তারা হচ্ছে টেলিগ্রামে তো পাওয়ার কথা ছিল। আমাদের এই গ্রুপে যারা আছেন প্রায় 40 জন স্টুডেন্ট, তারা হয়তো সবাই টেলিগ্রামে নাই, টেলিগ্রামে হয়তো 25 থেকে 30 জন আছে, 10 জনের মতো নাই, তারা কাইন্ডলি একটু জয়েন হয়ে যান। ওকে, তো ওখানে হচ্ছে আপনারা সবকিছু পেয়ে যাবেন আর কি, আশা করি। ওখানে হচ্ছে সবকিছু মানে পরপর সিরিয়াল আকারে দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে আপনারা নিয়ে নিন। আমি একটা পরীক্ষা নিব আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে আমি বারবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেক ফার্মাসিতে আপনাকে যাওয়ার সাথে সাথে মনে হবে বলবে এখনই জয়েন করেন, এখনই জয়েন করেন, কোনো কিছু জিজ্ঞেসও করবে না, যদি করছেন তো মরছেন। আর অনেক জায়গায় আছে আপনার নর্মালি আপনার নাম টাম জিজ্ঞেস করবে, করার পর কি পড়ছেন, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি জয়েন হয়ে যান। জয়েন করার পরে 6 মাস যাবে, তারপরে আপনি কান্না করবেন, আর আপনি একটা ডিডে সাইন করবেন যে আপনি আর্টিকেলশিপ করতে চাচ্ছেন। তো এই ডিডে সাইন করার অর্থটা হচ্ছে আপনি সেখানে আপনার আর্টিকেলশিপ পিরিয়ডটা অবশ্যই মাস তাদের আন্ডারে থেকে আর্টিকেলশিপ করবেন। তো যদি পরিবেশ ভালো না হয় তো সেখানে তো আপনার শেখার মতো পরিবেশ যদি না পান বা কাজ করার মতো পরিবেশ না থাকে, তো সেটা তো আসলে কষ্টকর। যেমন কিছুদিন আগে একজন আমাকে বলছে যে তাকে ঠিকঠাক মতো অ্যালাউন্স দেয় না, তো যারা বাইরে থেকে আসে 2-3 মাস হয়ে যায়, অ্যালাউন্স যদি না পায় তার জন্য একটা হচ্ছে বিগ একটা মানে কি বলবো চাপ হয়ে যায়, প্রেশার হয়ে যায়। কিন্তু এরপরে দেখা যায় হচ্ছে মানে কিছু কিছু ফার্মাসে ছোট লোক, তারা আপনাকে কি বলবে যে আপনার জয়েন করতে গেলে হচ্ছে আপনার পার্সোনাল ল্যাপটপ লাগবে আগেই। পার্সোনাল ল্যাপটপ কিন্তু ম্যান্ডেটরি না, আপনি যে ফার্মে যাবেন ফার্ম অবশ্যই আপনাকে ল্যাপটপ দিবে কাজ করার জন্য। অনেক ফার্মের হচ্ছে ইথিক্সই এটা, মানে নিয়মও কিন্তু এটা যে হচ্ছে আপনার অফিসের কাজ অফিসে, বাসার কাজ বাসায়। অনেক ফার্মাসে আপনাকে অফিস থেকে আসার সময় আপনাকে কাগজের ফাইল দিয়ে দিবে, বলবে বাসা থেকে কমপ্লিট করে নিয়ে যাইতে বা হচ্ছে আপনার ল্যাপটপে করতে। কেন এগুলো করবেন? আপনি স্টুডেন্ট, আপনি যাচ্ছেন সেখানে শিখতে, আপনি তাদের অফিসের কাজ কেন বাসায় নিয়ে যাবেন? অফিসের কাজ বাসায় নিয়ে যাওয়া তো এটা নিষিদ্ধ। আপনি পার্সোনাল ইউজে কোনো প্রফেশনালিজমের ভিতরে কিন্তু এটা পড়ে না। তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, যেখানে আপনি জয়েন করবেন তারা যাতে আপনাকে আপনার যেগুলো প্রয়োজন এই জিনিসটা যদি হচ্ছে তারা না দিতে পারে, আপনাকে বসার জন্য একটা অফিসিয়াল চেয়ার যদি তারা না দিতে পারে, আপনাকে একটা ল্যাপটপ না দিতে পারে কাজ করার জন্য, তো সেখানে আপনি জয়েন করলে কি আপনার অ্যালাউন্স দিবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? অনেক ফার্মাসিতে একদমই নিউ, মাত্র 2-3 জন স্টুডেন্ট, সবে মাত্র শুরু হয়েছে, ভুল করেও সেখানে যাবেন না। মিনিমাম 20 থেকে 30 জন স্টুডেন্ট আছে, এমন ফার্মে যাইতে পারেন যদি আপনার পরিবেশ ভালো হয়। কিন্তু ইন্টারভিউতে গিয়ে তো আর এগুলো জিজ্ঞেস করা যায় না সরাসরি। আমি যেহেতু পাবলিকলি কথাবার্তা বলি, তো আমি কোনো ফার্মকে তো আমি পাবলিকলি বলে দিতে পারি না যে ওই ফার্মের নাম, যে এই ফার্মে যেয়েন না, এই ফার্মে যেয়েন না। তো এটা হচ্ছে বুঝে নিতে হবে। ভাইয়া এক্সামের পর কাইন্ডলি একটু বলে দিয়েন সবার রেজাল্ট, তাহলে জানতে ভাইয়া। ঠিক আছে, আমি হচ্ছে এক্সামের পর অবশ্যই রেজাল্ট জানিয়ে দিব। আপনারা যারা এক্সাম দিবেন পরবর্তী এক্সাম গুলো যারা আছেন সবগুলোতে অ্যাটেন্ড করবেন। ক্লাসগুলো যদি আমি রেগুলার নিই, আপনাদের রেগুলার পরীক্ষা নিই, তো আশা করি হচ্ছে থাকবেন। আপনি যদি 50% পরীক্ষা দেন আর কি, তাও হচ্ছে রেজাল্ট দেওয়া যায়। যেমন আগের পরীক্ষা দিছিল মাত্র 7 থেকে 8 জন, এই জন্য আমি আর রেজাল্ট দিছিলাম না। ওকে, তো ঠিক আছে। এরপরে আচ্ছা আমি এখানে যে আমি এটা ধরছিলাম আপনাদেরকে, কেউ কমেন্ট করতে পারেন নাই, সেটা হচ্ছে 14 হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা কিভাবে। From the history of civilization, people used to keep record of different important event on the bark of trees, গাছের বাকলে, তারপরে কোথায় গুহায় পাথরের চিহ্ন দিয়ে রাখতো। একসময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল ও মজুতের হিসাব রাখা শিখলো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়। বিনিময় প্রথাটা কি? বিনিময় প্রথা হচ্ছে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস নেওয়া, ঠিক আছে? তো এইটার হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে কেউ একজন হচ্ছে
5 কেজি চাউল দিল, মানে আপনাকে একজনের ইয়ে আছে, যেমন আগের আমলের কথা যদি আমি চিন্তা করি, একজনের পেয়ারা বাগান আছে, একজনের হচ্ছে আম বাগান আছে। তো আপনি আম খেতে চাচ্ছেন, উনি পেয়ারা খেতে চাচ্ছে, তো আমালা কি করলো, পেয়ারালাকে 5 কেজি পেয়ারা দিল, সরি, আমালা হচ্ছে পেয়ারালাকে 5 কেজি আম দিল এবং পেয়ারাওয়ালা আমালাকে 5 কেজি পেয়ারা দিল। আচ্ছা, আমার এই বিষয়টা উল্টাই যাচ্ছে আর কি। তো এই যে একটা দেওয়া নেওয়া, তখন কিন্তু মুদ্রার প্রচলন হয়নি, মুদ্রার প্রচলন হয়েছে কখন, আরো পরে। তো মুদ্রার প্রচলন শুরু হয়েছে, তারপর ব্যবসা বাণিজ্য শুরু হয়, ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য বিভিন্ন লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। তো 1494 খ্রিস্টাব্দে 1495 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ, লুকা প্যাসিওলি কি ছিল, গণিতবিদ ছিল। আচ্ছা, তো কিছুদিন আগে একজন আমাকে ফোন দিছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ম্যাথমেটিক্সে হচ্ছে অনার্স শেষ করছে, তো সে সিএ আসতে চাই। তো আমি বলছি আপনি এত কষ্ট করে ম্যাথ পড়ে কেন আপনি সিএ পড়তে চাচ্ছেন? বলে আমি সিএতে কি এমন কঠিন কঠিন অঙ্ক আছে যে আমি পারবো না, আমি ম্যাথমেটিক্স থেকে অনার্স করছি। আমরা আপনার ম্যাথমেটিক্স এর ম্যাথ আর অ্যাকাউন্টিং এর ম্যাথ দুইটা তো ডিফারেন্ট জিনিস, এক তো না। কিন্তু এখানে এখন আপনাদের কিন্তু স্বাভাবিকভাবে কনফিউজ হয়ে যাইতে পারেন লুকা প্যাসিওলি আসলে কি। উনি কিন্তু হিসাববিদ না, উনি কি, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, উনি কিন্তু একজন গণিতবিদ। আমি গল্পটা এই কারণে বললাম, এটা মনে রেখেন যে লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ। উনি একটা গ্রন্থ লেখে, গ্রন্থটার নাম কি, বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিসিয়া প্রপারশনালিটা। আচ্ছা, নিউটনেরও এমন একটা বই আছে প্রিন্সিপিয়া, তো এই অনেক বড় নাম। দা ইনটাইটেল ওয়াজ সুম্মা ডে অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপারশনীয় ইট প্রপারশনিলারিটা। আমার নিজেরই উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এই নামটা পুরো নাম মুখস্থ করার দরকার নেই, মনে রাখতে পারলেই হবে যে সুম্মা ডি অ্যারিথমেটিকা। ওকে, এটা 1494 সালে উনি এই বইটা লেখে এবং এই বইয়েই প্রথম কিন্তু হিসাব বিজ্ঞানের মূল নীতি দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি সম্পর্কে আলোচনা করেন। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানের উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, এর পরিধি বাড়তে থাকে, ব্যক্তিগত পারিবারিক জীবনের আমাদের আমি আগে এই বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। তো বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি কিন্তু সম্পর্কিত। বর্তমানে কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লেখার পরিবর্তে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, ফলে সময় শ্রম যেমন লাঘব হচ্ছে, আমাদের হচ্ছে কি হচ্ছে, হিসাবগুলো পাই টু পাই আপডেট হয়ে যাচ্ছে। যেমন অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ওয়ালটনের কথা যদি আপনি চিন্তা করেন, ওয়ালটনের কিন্তু সারা দেশে বিভিন্ন প্লাজা থাকে। আপনার দেখা যায় হচ্ছে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ট্রানজেকশন করতে মূল জায়গায় যে হিট করতেছে, বা ধরেন হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি বিকাশে এখান থেকে পে করার সাথে সাথে তাদের সফটওয়্যারে চলে যাচ্ছে। তো হিসাব নিকাশ কিন্তু এখন হাতে কলমে, কাগজ কলমের চাইতে এখন সফটওয়্যার বেদ হয়ে গেছে। তো বিজ্ঞান প্রযুক্তির উন্নতি এবং হিসাব বিজ্ঞানের উন্নতি এবং অ্যাজ লাইক বর্তমান সময়ে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আমাদের যে হিসাব বিজ্ঞানের আমাদের যে হিসাব নিকাশ সেটাকে আরো সহজ করতে। ঠিক আছে, তো হিসাব বিজ্ঞানের পরিস্থিতি সম্পর্কে যদি আলোচনা করতে হয়, এরপরে আমাদের আসে ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজার। কত দূর আছে? আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর অল্প কিছুক্ষণ আমরা আলোচনা করব। ওকে, হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। থিঙ্কিং অ্যাবাউট দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইউজার অফ অ্যাকাউন্টিং রিপোর্ট অ্যান্ড রেকর্ডস অফ ট্রানজেকশন আর কেপ্ট অ্যান্ড স্টেটমেন্ট আর পাবলিশ। অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। তো ইন্টারনাল ইউজার কারা আর এক্সটার্নাল ইউজার কারা?
ইন্টারনাল ইউজার হচ্ছে ওনার্স অ্যান্ড ম্যানেজার, মালিক ও ব্যবস্থাপক। হিসাবরক্ষক হিসাবের বই থেকে বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করে। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এসব হিসাব বিবরণী থেকে ব্যবসার লাভ ক্ষতি, আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন, ফলে তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করেন। ওকে ফাইন। আর এক্সটার্নাল কারা? এক্সটার্নাল হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, হচ্ছে ঋণ প্রদানকারী, লোন অর ক্রেডিট প্রোভাইডার, ব্যাংক। ওকে ঠিক আছে। ব্যবসা প্রতিষ্ঠান ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে। এটা কি দেখে ব্যাংকগুলো ঋণ দেয় জানেন? বড় বড় যেসব কোম্পানি আছে কোটি কোটি টাকার ঋণ ইস্যু হয়। আমার একটা ভিডিও ছিল, আপনারা দেখছেন কিনা জানি না, সেটা হচ্ছে ব্যাংকগুলো যে ফান্ডটা দেয় বিভিন্ন প্রতিষ্ঠানকে অডিট রিপোর্ট দেখে, এবং এই অডিট রিপোর্ট প্রিপারেশন কে করে জানেন? আপনারা যারা সিএ পড়বেন, সিএ স্টুডেন্টরাই কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে এবং এটাকে ভেরিফাইড করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা, মূল যে ভাউচার গুলো আছে এবং অ্যাকাউন্টস এর যে মূল অথরাইজেশন বা হচ্ছে অডিট রিপোর্টে সিগনেচার, সেটা কিন্তু একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে। তো একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সিগনেচার বাদে কোনো প্রতিষ্ঠান কিন্তু লোন পাবে না। প্রতিষ্ঠান লোন না পাইলে কি হবে? প্রতিষ্ঠান তার যে কন্ডাক্ট এরিয়া আছে, যেখানে তাদের অর্থ প্রয়োজন বা ইনভেস্ট করা প্রয়োজন, টাকাগুলো পাবে না। না পাইলে প্রতিষ্ঠানগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, প্রচুর মানুষ কাজকর্ম হারাবে। সরকার কি হবে? সরকার যে ভ্যাট ট্যাক্স সেগুলো আদায় করতে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সেগুলো পাবে না। পরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কি হবে? হুমড়ি খেয়ে পড়বে। ওকে, তারপরে হচ্ছে গভর্নমেন্ট, কনসার্ন অথরিটি অফ দ্য গভর্নমেন্ট মাইট লুক ইনটু দ্য অ্যাকাউন্টস এন্ড চেক ওয়েদার অর্গানাইজেশন পে দেয়ার রেটস ট্যাক্স and VAT for taking necessary measure। দেখেন এখানে কিন্তু এই বিষয়গুলো বলছে, বাট এগুলো সম্পর্কে আমি যে এক্সটার্নাল ইনফরমেশন গুলো দিচ্ছি সেটা কিন্তু এখানে বলে নাই। কারণ কি? এটা একদম প্রাইমারি স্টেজের পড়ালেখা কিন্তু আমরা করছি। সরকারের সংশ্লিষ্ট ব্যবসায়ের হিসাব মতে যথাযথভাবে, আমি আগেই বলছি যে শুল্ক, ভ্যাট কর এবং আয়কর পরিশোধ হচ্ছে কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কি দেখে গ্রহণ করেন? অডিট রিপোর্ট দেখে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে। সেটা কিন্তু আপনাকেই কাজ করতে হবে, আপনাকে বানাইতে হবে, এবং আপনি যখন সিএ হবেন আপনি সিগনেচার করবেন। ওকে, তো এরপরে আছে ক্রেডিটর, পাওনাদার। বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ করার ক্ষমতা যাচাই করেন। এটাও কিন্তু অ্যাকাউন্টস দেখে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে যাচাই করা যায় যে তাদের আসলে কত টাকা পেয়েবল আছে, কত টাকা অ্যাসেট আছে, মানে কত টাকা লাইবিলিটি আছে, তাদের অ্যাকাউন্টস রিসিভেবল কত, অ্যাকাউন্টস পেয়েবল কত, সব কিন্তু অডিট রিপোর্ট দেখে যাচাই করা সম্ভব। তো দেখেন এখানে কত আমরা জেনে যাচ্ছি। ওয়ার্কার অ্যান্ড অফিসার, কর্মকর্তা কর্মচারী, ব্যবসায় শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথাযথ বিচার শোনা যায়। ইন্টারনাল ইউজার এত আগে কেন? আমি তো আরো অনেক পরে চলে আসছি। ওকে ঠিক আছে। So relation of accounting system with society and environment. Accounting is not merely used for obtaining profit. Apart from making profit, it is also contribute towards society and environment so that it is not affected by that. From the following illustration, some contribution of accounting towards society and environment can be determined. জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাব রক্ষক তার হিসাব রাখবে, এবং সে হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ এবং পরিবেশ সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক টাকা ব্যয় করে। এরপরে শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া আশেপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে। ব্যবসার মালিক ও হিসাব রক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয়, এবং এই বিষয়ে সরকারকে নিয়মিতভাবে
সরকারের নিয়ম নীতিকে অনুসরণ করতে হয়। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু যেগুলোতে ওই যে ফায়ার এক্সটিংজার বলে, অগ্নি নির্বাপক যন্ত্র, এটা কিন্তু একটা পরিবেশ রক্ষার একটা অংশ। কোন ধরনের মানে আগুন লাগার আগেই প্রতিরোধ ব্যবস্থা এটা আছে কিনা, এটা তাদের ইন্টারনাল কন্ট্রোলের আওতায় পড়ে। তো এই ধরনের আরো অনেক বিষয় আসছে। তো পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়, যত সম্ভব কম বিদ্যুৎ খরচ করা হয়। যেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান কি করার চেষ্টা করবে, যে প্রফিট বেশি করার চেষ্টা করবে। তো প্রফিট বেশি করার চেষ্টা করলে কি করবে, যে তাদের যে খরচগুলো হয় সে খরচগুলো কমানোর চেষ্টা করবে। আচ্ছা, এরপর যন্ত্রপাতির শব্দ যাতে কম হয়, আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়, এসব কাজ করার জন্য অর্থ খরচ হয়। হিসাব রক্ষককে এ খরচের জন্য অর্থ বরাদ্দের পাশাপাশি ব্যয় করা অর্থে যথাযথ হিসাব রাখতে হয়। প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের জন্য কিছু খরচ করতে হয়। যেমন অনেক প্রতিষ্ঠান গরিব মেধাবী ছাত্রদেরকে বৃত্তি প্রদান করে, এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। আচ্ছা, এজন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করলো তার হিসাব রাখতে হয়। এরপর কি, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। ওকে, রোল অফ অ্যাকাউন্টিং ইন ক্রিয়েটিং সেন্স অফ ভ্যালু অ্যান্ড accountability. Okay, value is the combination of long-term beliefs, short concept and perception that unite a specific standard that help people accepting the rights and ignoring the wrong. Accounting helps creating value perception in following manner: honesty and responsibility. Acha, if accounting methods are followed properly while keeping accounting, corruption, fraud and misappropriation of asset could be kept under control, thus ensuring clarity in keeping accounts. সততা, দায়িত্ববোধের বিকাশ, তারপর ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা সৃষ্টি বা দায়িত্ববোধ সৃষ্টি, জালিয়াতি প্রতিরোধ ও প্রতারণা প্রতিরোধ। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা অলরেডি করা হয়েছে। তো জবাবদিহিতা, হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং ইন অ্যাকাউন্টেবিলিটি, সেখানে আসে কি ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, এটা হচ্ছে কিভাবে করা হয়, ইন্টারনাল কন্ট্রোল এবং ইন্টারনাল অডিট, মালিক, ঋণদাতা, বিনিয়োগকারীর নিকট জবাবদিহিতা, এরপরে সরকারের নিকট জবাবদিহিতা। আচ্ছা, বিষয়গুলো নিয়ে আগে আলোচনা হলো। এখানে পরবর্তী নিচের যে দুইটা আসছে এই দুইটা কিন্তু ডিপেন্ডস অন অডিট রিপোর্ট, এবং প্রথমটাও কিন্তু অডিট রিপোর্টের উপর ডিপেন্ড করে। এক্সটার্নাল অডিট রিপোর্টের পরেও এক্সটার্নাল অডিট অ্যাকাউন্টস এর উপরেও কিন্তু এই তিনটা বিষয় জড়িত। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে হিসাব বিজ্ঞানের পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। যারা ক্লাসটাতে নেই তারা পরবর্তীতে ক্লাসটা করে নেবেন। এই অধ্যায়ে কোনো ম্যাথ নাই। এই অধ্যায়ের মূল যে থিমটা আমি পাই টু পাই ধরে প্রত্যেকটা জিনিস আশা করি চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে ডিসকাশন করা। আপনারা হয়তো কোনো বিষয় আমার চেয়ে বেশি জানেন, আমি কম জানি, তবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী যে ক্লাসগুলো হবে কাইন্ডলি পরবর্তী সব ক্লাসে আপনারা কাইন্ডলি থাকেন। এবং এই ক্লাসটা আমি যেহেতু বলছিলাম যে ইউটিউবে আপলোড করব, ইউটিউবে যারা আছেন যাদের হচ্ছে সিএ তে আসতে চান, সিএ ফাউন্ডেশন যে আপনার প্রয়োজন হয় যদি, তাহলে আমাদের সিএ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারেন, যেখানে আপনার সিএ ফার্মে সিলেকশন পর্যন্ত আমাদের থেকে আপনি সব ধরনের সাপোর্ট পাবেন। আমি আর কোনো কথা বলছি না। যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছেন, যদি কেউ ক্লাসটা করে থাকেন তো ওয়েলকাম বস, তাইলে ভবিষ্যতে সিএটাকে প্রফেশন হিসাবে নিতে পারো। আজকে আর আগলাম না, দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি ইউটিউব থেকে কেউ করে থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব করে রেখো, আর পরবর্তী কোনো ভিডিও মিস করতে না চাইলে। আজকের মতো আল্লাহ হাফেজ।